আর সেই মানুষটাকে? কৌতূহলী রমণীর প্রশ্নটা শেষ হতে না হতেই পেছন থেকে ছিটকে এলো এক তীক্ষ্ণ বিষমাখা কণ্ঠ। তা নিয়ে তোমার মতো পুচকেমের এত কৌতূহল কেন? অধীর রায়ের বিছানা দাপড়িয়ে হাঁপিয়ে গিয়ে এখানে এসে কৌতূহল মেটাচ্ছ নাকি? কথার এহেন আকস্মিক ও কদর্য অভিঘাতে মুহূর্তের জন্য থমকে গেল মাহি। থমকালো তার চারপাশ। নাচঘরের প্রতিটা দেয়ালে যেন এখনো গুঞ্জে উঠছে অমন তিরিক্ষি বাক্যবাণের প্রতিটা শব্দ। তড়িৎ ঘাড় ঘুরিয়ে তাকায় মাহি। হতবম্ব দৃষ্টিতে সম্মুখে চোখ ফেলতেই দেখে 2 হাত দূরে দাঁড়িয়ে থাকা সুদীপা রায়কে। মুখটা যেন প্রস্তরখণ্ডের ন্যায় শক্ত তার। চোখে মুখে কর্ধের লেলিহান স্পষ্ট। দাঁত কপাটি একে অপরের সনে রুষ্টতায় পিষে যাচ্ছে। তা বেশ টের পেল মাহি। পলক ফেলতে না ফেলতেই সুদীপা রায়ের ঠোঁটের কোণে ফের শোভা পেল অবজ্ঞার বুলি। অধীর রায়কে নিয়ে তোমার এত কৌতূহল কেন শুনি? ওর বিষয়ে প্রশ্ন করার সাহসী বা পাও কোথা থেকে? এহেন বাক্যবাণের পিঠে সপ্তদশীর মুখের সমস্ত কোমলতা মুহূর্তেই মুছে গেল যেন। অপমানের তীব্রতায় গালের পেশি শক্ত হয়ে উঠল তার। চোয়াল চেপে ধরে ধীরলয়ে উঠে দাঁড়ায় সে। পায়ের নামমাত্র গতিতে এগিয়ে এসে দাঁড়ায় সুদীপা রায়ের মুখোমুখি। মুহূর্তে অদৃশ্য হয়ে গেল দুজনের মাঝখানের দূরত্বটুকু। মাহির চোখে এখন আর বিস্ময় নেই, নেই এতক্ষণকার অপ্রস্তুত ভাবটুকু। সেথায় বরং জমেছে একরাশ শীতল ঔদ্ধত্য। বড্ড আয়েসি ভঙ্গিতে 2 হাত বুকের কাছে বেঁধে নিয়ে সতর্ক গলায় বলে উঠল, সাহসটা কোথা থেকে পেলাম তা জানার আগে আপনার বোধহয় জানা উচিত ছিল আমাকে এমন প্রশ্ন করার অধিকারটা আপনার আছে কিনা। ওইটুকুন একটা পুচকে মেয়ের মুখে এহেন ঠান্ডা মাথায় চড় মারার মতো প্রত্যুত্তরে অগ্নিমূর্তির ন্যায় গর্জে উঠলেন সুদীপা রায়। পারলেন না তেড়ে ফুঁড়ে এগিয়ে আসতে। অধিকার? আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে অধিকারের বুলি আওড়াচ্ছ? তোমার সাহস তো কম না পুচকে মেয়ে। ঠান্ডা মাথার মানুষ মাহি। এহেন অপমানজনক বাক্যবাণের পিঠে মৃদু হাসি টানল ঠোঁটের কোণে। কণ্ঠে ভারী শ্লেষাত্মক ভাবভঙ্গি ফুটিয়ে ওড়াল, সাহস আমার বরাবরই বেশি। তা না হলে এভাবে মুখোমুখি দাঁড়িয়ে আপনাকে মুখ্য জবাব দিতে থোড়াই পারতাম। রাগের পারদ তরতর করে বেড়ে গেল সুদীপা রায়ের। দাঁত খিচে ফের অধর নাড়াবে তার পূর্বেই কর্ণকুহরে ভেসে এলো নীরুর অসন্তুষ্ট কণ্ঠ, মা, কি হচ্ছেটা কি এসব? তৎক্ষণাৎ থেমে গেলেন সুদীপা রায়। সপ্তদশীর উপর থেকে প্রজ্বলিত দৃষ্টিজোড়া সরিয়ে ধীরে সুস্থে তাকালেন মেয়ের দিকে। নীরু এগিয়ে আসছে। তার সুশ্রী মুখ জুড়ে স্পষ্ট বিরক্তির ছাপ। ব্যস্ত পদক্ষেপেও যেন একাকার সম বিরক্তির প্রতিধ্বনি। গটগটিয়ে মাহির পাশে এসে দাঁড়িয়েই সে কঠোর স্বরে বলে উঠল, এভাবে কথা বলছো কেন ওনার সঙ্গে? মুখ শক্ত সুদীপা রায়ের। মুখাব্যয়ে কর্ধের দাবানল স্পষ্ট। কটমট কণ্ঠে মেয়ের কথার প্রতি উত্তর না করে উল্টো আদেশের সুরে আওড়ালেন, ঘরে যা নীরু। কিন্তু মা, আমি বলেছি ঘরে যেতে। সুদীপা রায়ের ধমকে ওঠা কণ্ঠ, যার অভিঘাতে আটকে ওঠে নীরু। সহসা ছলো ছলো দৃষ্টে এক মুহূর্ত তাকিয়ে রয় মায়ের পানে। সুদীপা রায়ের মাঝে তেমন কোনো পরিবর্তন নেই, আছে কেবল একরাশ প্রতিহিংসার ছাপ। নীরু ব্যথিত হলো তার টের পেয়ে। ঘাড় বাঁকিয়ে একবার পাশে দাঁড়িয়ে থাকা মাহির পানে দৃষ্টিপাত করে। পরক্ষণেই ঘুঙুর পায়ে ছুটে পালালো কক্ষ ছেড়ে। অষ্টাদশীর পদধ্বনিতে ঘুঙুরের রিনিঝিনি শব্দ স্পষ্ট। রমণী কাছে বিধায় গুরুমাও ছুটলেন রমণীর পিছু পিছু। অত বড় নাচঘরে এবার কেবল মুখোমুখি দাঁড়িয়ে রইল মাহি এবং সুদীপা রায়। আশ্চর্য! বোকা মানবী আজ যে ভয় পাচ্ছে না।
মুখাব্বয়ে এক অদ্ভুত শান্ত ভাবস্রোত লেপ্টে দাঁড়িয়ে আছে কেমন। সুদীপা রায় মুখ খুললেন এবার। মুখাব্বয় থেকে বাঁচাকুচা ভদ্রতার প্রলেপটুকু একটানে ছিঁড়ে ফেলে গমগমে গলায় আওড়ালেন, একে তো হাঁটুর বয়সী একটা মেয়ে, নিজের চাইতে দ্বিগুণ বয়সী ছেলের সঙ্গে দিব্যি রাত কাটাচ্ছ, তার উপর নষ্টামি করে অধিকারের বুলি আওড়াতে এসেছ। ছি, লজ্জা করে না তোমার? অপমানের তীরে বিদ্ধ হলো রমণীর কোমল হৃদয়। তার জেরে চোখের পাতা আনমনে ভারী হয়ে উঠল। সরু নাকের ডগাটা খানিক ফুলিয়ে দৃষ্টিজোড়া করল তীক্ষ্ণ। গমগমে গলায় শুধালো, রাত বিরাতে অন্যের খাবারে মাতাল হবার ওষুধ মেশাতে জমিদার গিন্নির লজ্জা করে না? সহসাই সর্বাঙ্গ ঝাঁকিয়ে উঠল সুদীপা রায়ের। বিস্ময়ের তীব্রতায় পরক্ষণেই তার চোখ দুটো ছুঁল কপাল। হতবাক বিস্ময়ে গলা অবধি উঠে এলো কাশির ক্ষীণ খুক খুক শব্দ। রমণী তড়িঘড়ি করে নিজের বুকখানি খামচে ধরলেন। ঘটনার আকস্মিকতায় দক্ষ কৌশলীর ন্যায় মৃদু হাসিতে মেতে ওঠে মাহি। দৃষ্টিযুগলে খানিক তীক্ষ্ণতা লেপ্টে ধীর কণ্ঠে শুধায়, এ কি, আপনার কপাল অমন ঘামছে কেন? গরম লাগছে? তা বলি, গরমটা কি আমার কথা শুনেই বেড়ে গেল নাকি? তড়িৎ চোখ পাকিয়ে তাকালেন সুদীপা রায়। দৃষ্টির তীব্রতা এমন করলেন যেন সেই চোখের আগুনেই ঝলসে ছাই করে দেবেন সপ্তদশীকে। অথচ মাহি আজ অনড়। ভয়ের লেশমাত্র নেই তার চোখে মুখে, বরং ঠোঁটের কোণে ফুটিয়ে তুলল এক চিলতে তীর্যক হাসি। তা দেখে গায়ে বোধহয় আগুন জ্বলে উঠল সুদীপা রায়ের। রাগে নিয়ন্ত্রণ হারিয়ে যেই না সপ্তদশীর গাল বরাবর চপেটাঘাত বসাতে উদ্যত হবেন, অমনি রমণীর দৃঢ় হাতখানা আচানক হাতের মুঠোয় চেপে ধরে মাহি। বোকা মানবীর সে কি ধরার কৌশল! সুদীপা রায় সাপের মতো ফোঁস করছেন এবার। মাহি নরম তুলতুলে হাতের মুঠোয় নিজের হাতখানা মোচড়াতে লাগলেই মাহি কেমন ব্যঙ্গাত্মক কণ্ঠে বলে ওঠে, ইস, আপনার অধ্যত দেখে না হেসে পারলাম না আন্টি। যে মেয়ে সামান্য কটা কাপড়ে অন্য কেউ ভাগ বসাতে এসেছে বলে স্বয়ং নির্দয় মাফিয়া মনস্টার সব কটা কাপড় জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে, আপনি কিনা সেই মেয়ের গায়ে হাত তুলতে যাচ্ছিলেন, কি মনে হয় এমনটা করার জন্য অধীর রায় আপনার হাত দুটো আদৌ আস্ত রাখবে? মুহূর্তেই রাগের আগুনে ঘি পড়ল কর্তাগিন্নির। তেজ দেখিয়ে তখনই ঝটকা মেরে ছাড়িয়ে নিলেন নিজের হাত। মাহি নিশ্চুপ। রণমূর্তি কর্তাগিনীর সনে চোখে চোখে বার কয়েক বাগবিতণ্ডায় লিপ্ত হয়ে পরক্ষণেই নির্বিকার ভঙ্গিতে পাশ কাটিয়ে চলে গেল সুদীপা রায়কে। আনমনে কয়েক কদম এগোতেই হঠাৎ থমকে দাঁড়ায় মাহি। চশমা ছাড়া দৃষ্টিযুগল চোখাহতেই দৃশ্যমান হলো অদূরেই দাঁড়িয়ে আছেন হিমাংশু রায়। দুই হাত কোমরের পেছনে জড়ানো তার, ঠোঁটের কোণে জ্বলন্ত সিগারেট। ধোঁয়ার সরু রেখা পেরিয়ে তার দৃষ্টি স্থির হয়ে আছে মাহির উপর, যেই দৃষ্টির ভারে সপ্তদশীর বুকের ভেতরটা অজান্তেই কেঁপে উঠল খানিক। মুহূর্তের জন্য অন্তরালে ঘাবড়ে গেল, বাইরে তার কোনরূপ ছাপ পড়তে দিল না মাহি। উল্টো মুখের উপর দৃঢ়তার প্রলেপ মেখে নিল আরও। সামান্য ঢোক গিলে থমকে যাওয়া পা দুটোয় ফের গতি টানল রমণী। ইস্পাতের ন্যায় দৃঢ় দেহে সটান দাঁড়িয়ে থাকা হিমাংশু রায়কে পাশ কাটিয়ে যাওয়ার মুহূর্তেই হঠাৎ কর্ণকুহরে এসে আঘাত করল হিমাংশু রায়ের গমগমে ব্যঙ্গাত্মক কণ্ঠস্বর। 2 দিনের একটা নামমাত্র সম্পর্কে রেশ ধরে গলায় এত জোর আসে কোত্থেকে? থমকায় মাহি। অদৃশ্য রাগে চোয়াল শক্ত করে তৎক্ষণাৎ খামচে ধরে জামার 2 পাশ। উল্টো দিকে মুখ করে রেখে দাঁত কিরমির করতে করতে আচানক প্রত্যুত্তর করে, সম্পর্কটা 2 দিনের ক্ষণস্থায়ী হবে নাকি গোটা একটা জীবন জুড়ে স্থায়ী হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল আমার রয়েছে।
কেননা মাফিয়ার শ্যাডো মনস্টার যে বহু আগেই তার সমগ্র জীবনে লাগামখানি আমার হাতের মুঠোয় তুলে দিয়েছে। তখনই ব্যঙ্গাত্মক কায়দায় গা দুলিয়ে হেসে ওঠেন হিমাংশু রায়। তার উচ্চ হাসিতে সে কি অবজ্ঞা! সম্মুখ থেকে গিন্নিও যে তাল মিলিয়েছে তার শনে। মাহি ভরকায়, ভ্রু কুঁচকে ঘাড় বাঁকিয়ে তাকায় হিমাংশু রায়ের পানে। জমিদার কর্তা ততক্ষণে লাগাম টেনেছে হাসির। ক্ষীণ হাসিতে সিগারেটের শেষ প্রান্তে জোরালো টান বসিয়ে শ্লেষাত্মক কণ্ঠে আওড়ায়, রাক্ষসের আবার জীবনের লাগাম, হাস্যকর। মেয়ে পুচকে হলেও কথায় যথেষ্ট তেজ আছে দেখছি। অবশ্য তেজ থাকারই কথা। রুশদি যার সাথে বেড শেয়ার করে তার শুধু গলা নয়, বরং অনেক জায়গাতেই তেজ বেড়ে যায়। তা কথাটা ভুল নাকি? বাবার বয়সী লোকটার মুখ থেকে এহেন কুৎসিত ইঙ্গিতপূর্ণ মন্তব্য কর্ণাধার হতেই ঘৃণায় গা গুলিয়ে ওঠে মাহির। প্রস্ত কুঁচকে নেয় নাক মুখ। মাথা ভর্তি দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনটা কিয়ৎ প্রশমিত করার ব্যর্থ প্রয়াসে মত্ত সপ্তদর্শী। খানিক বাদে দাঁত খিঁচে আওড়ায়, রাক্ষস, হাহ! ভুলে যাবেন না রায় জমিদার সাহেব, কেউ জন্ম থেকে রাক্ষস হয়েই পৃথিবীতে আসে না। তাকে রাক্ষস বানায় তার পরিবার, পরিজন, পরিস্থিতি কিংবা সমাজ। তাছাড়া অধীর রায়কে মাফিয়ার শ্যাডো মনস্টারে রূপান্তর করার পেছনে কেউ না কেউ যে নিশ্চিত রয়েছে তা স্পষ্ট। তৎক্ষণাৎ মেয়েটার মুখপানে অগ্নিদৃষ্টে তাকালেন হিমাংশু রায়। রাগের তোড়ে হিতাহিত জ্ঞানশূন্য মধ্যবয়স্ক। তখনই শক্ত হাতে খামচে ধরলেন মাহির নরম চুলের গোছা। এহেন অতর্কিত আক্রমণে হকচকায় মাহি। ভরকানো দৃষ্টে সম্মুখে তাকাতেই ক্ষুব্ধ বাঘের ন্যায় হুঙ্কার দিয়ে ওঠেন হিমাংশু রায়। কি বললি? কি বললি তুই? আবার বল দেখি। 2 পয়সার একটা রাস্তার মেয়ে আমার বাড়িতে এসে আমারই সামনে দাঁড়িয়ে এসব বলার সাহস পেলি কোথায় তুই? বল কোথায় পেলি? চুলের ব্যথায় কোঁকড়াচ্ছে মাহি। হিমাংশু রায়ের কথা শেষ হতে না হতেই অশ্রুসিক্ত চোখ দুটো কুঁচকে নিয়ে চিৎকার দিয়ে বলে ওঠে, আমি রাস্তার মেয়ে নই, নই আমি 2 পয়সার মেয়ে। নিজের ভালো চাইলে আমায় ছেড়ে দিন বলছি, নয়তো 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 কি? অধীরকে বলবি? তোর 2 দিনের নাগরকে বলবি? অথচ তোর ওই 2 দিনের নাগরকে মানুষ থেকে রাক্ষস বানানোর সম্পূর্ণ কাজটা আমি নিজ হাতে করেছি। শুধু 1 দিন 2 দিনে নয়, বরং গোটা 20টা বছর ধরে ওকে রাক্ষস বানিয়েছি আমি, যার দীক্ষায় দীক্ষিত হয়ে অধীর রায় আজ রুশদি কিং। তার বিরুদ্ধেই কিনা অভিযোগ তুলবি তুই? এহেন বাক্যবাণের অভিঘাতে স্তব্ধ মাহি। দৃষ্টি হয়েছে বিস্ফোরিত। বিস্ময়াবহে ঠোঁটের ফাঁক গলিয়ে অস্ফুটে বেরিয়ে এলো, তার মানে আপনি? এতক্ষণে নিজের মিথ্যের আবরণী খোলসটা যেন এক প্রকার টেনে হিঁচড়ে ছিন্ন ভিন্ন করে ফেললেন হিমাংশু রায়। উন্মোচিত করলেন তার এতদিনের আড়ালে লুকিয়ে রাখা হিংস্র সত্তাটি। শক্ত মুঠোয় সপ্তদশীর একগোছা চুল আঁকড়ে ধরে এক ঝটকায় মেয়েটাকে ছুঁড়ে ফেললেন দূরে। আকস্মিক আঘাতে মুহূর্তেই ভারসাম্য হারালো মাহি। ছিটকে গিয়ে আছড়ে পড়ল অদূরের তকতকে মেঝেতে। ঘটনা প্রবাহে রমণীর হাত দুটোর মসৃণ তালুতে ঘর্ষণ লাগলো তীব্র। ব্যথা পেল 2 হাঁটুর শক্ত হাড়ে। তৎক্ষণাৎ হাঁটু ধরে কোকিয়ে ওঠে মাহি। ধীরলয়ে সোজা হয়ে বসেই তাকালো ঘাড় বাঁকিয়ে। 2 হাত দূরত্বে দাঁড়িয়ে আছেন হিমাংশু রায়। ক্ষুব্ধ বাঘের ন্যায় আগুন জ্বলছে তার মুখাব্বয়ে। দাঁত তুলল কটমট ধ্বনি। সহসা আঁতকে ওঠে মাহি। ভয়ার্ত ঢোক গিলে চিৎকার করবার প্রয়াসে মত্ত হতে গেলেই সম্মুখ থেকে ধেয়ে এলো মধ্যবয়স্কের হিংস্র গর্জন। হ্যাঁ হ্যাঁ, আমি বানিয়েছি অধীরকে মনস্টার, আমি বানিয়েছি। 6 বছরের বাচ্চা ছিল,
যার উপর মায়ের হত্যার মিথ্যে অপবাদ দিয়ে কারাগারে পাঠানো হয়েছিল, যার উপর রোজ করা হয়েছে অমানবিক পাশবিক নির্যাতন। থামলেন হিমাংশু রায়। প্রজ্বলিত চোখ দুটো নিষ্পলক রেখে তৎক্ষণাৎ এগিয়ে এলেন তিনি। শক্ত জলে আচমকা মাহির সম্মুখে দুই হাতে শক্তিশালী জোর প্রয়োগ করে নিজের পরনের কুর্তাটা ছিঁড়ে ফেললেন এক টানে। এমন কাণ্ডে হতবম্ব মাহি। ঠোঁটের ডগায় রানেই তার। সম্পূর্ণ মুখাব্বয় জুড়ে আছে কেবল একরাশ বিস্ময়। ওদিকে রাগে থরথর করে কাঁপতে থাকা হিমাংশু রায় তড়িৎ ডান হাতের তর্জনী ঠেকালেন নিজের ইস্পাত দৃঢ় বাহু বরাবর। ব্যগ্রকণ্ঠে আউড়ে গেল, এখানটায়, ঠিক এখানটায় রোজ রোজ ওকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হতো, আর সারা রাত ধরে ওর উপর চালানো হতো পাশবিক নির্যাতন। 6 বছরের বাচ্চাটাকে সপ্তাহ জুড়ে না খাইয়ে রাখত, দিত না এক ফোঁটা পানীয়। ওই বাচ্চা ছেলেটার শেষমেশ ক্ষুধার কষ্টে মরণ হবার জোগাড় হলে দেওয়া হতো উচ্ছিষ্ট। 2 দিন 3 দিনের বাসি উচ্ছিষ্ট। ওর পিঠ, ওর ঘাড়, ওর উরু সবখানে ধারালো ব্লেড দিয়ে দেওয়া হতো অজস্র আঁচড়। তারপর ওই কুত্তার বাচ্চারা ওর দগদগে ক্ষততে দিনের পর দিন লেপে গিয়েছে লঙ্কার গুঁড়ো। ওর পিঠ, হ্যাঁ, ওই 6 বছরের ছেলেটার পিঠে, পায়ের তালুতে, এমনকি স্পর্শকাতর জায়গাতেও রোজ দেওয়া হতো গরম শিকের ছ্যাঁক। ও কাঁদত, খুব কাঁদত। তবু ওকে, না, না, দোহাই লাগে আপনার, থামুন, থামুন প্লিজ। আমি আমি আর শুনতে পারছি না এসব। কাঁপছে মাহি, কাঁপছে তার ক্ষুদ্র বদন। চোখ দুটো তার অনবরত ঝরাচ্ছে নীরব অশ্রু। 2 হাত দিয়ে চেপে ধরেছে কান। হিতাহিত জ্ঞানশূন্য হিমাংশু রায় থামলেন না আজ। উল্টো তড়িৎ বেগে এগিয়ে এসে ফের আঁকড়ে ধরলেন সপ্তদশীর চুলের গোছা। মুহূর্তেই ঠোঁটের ফাঁক গলিয়ে অস্ফুটে ব্যথাতুর বেরিয়ে আসে মাহির। ছলো ছলো চোখ জোড়ার সম্মুখে তাক হতেই হিমাংশু রায় দাঁত কিরমিরিয়ে শুধালেন, শুনবি না কেন? অধীর রায়ের রাক্ষস হবার পেছনে থাকা ঘটনাটা শুনবি না কেন? খুব তো প্রশ্ন করছিলি, বড় বড় বুলি আওড়াচ্ছিলি, তাহলে এখন কেন কান চাপলি? ডুকরে ওঠে মাহি। ধীরলয়ে 2 হাত জোর করে বলে, আমার সহ্য হচ্ছে না কথাগুলো। পৈশাচিক হাসির টানে ঠোঁট বাঁকালেন হিমাংশু রায়। হঠাৎ হাতের জোর বাড়িয়ে রমণীর পেলব মুখখানা তুলে ফেললেন খানিক উঁচুতে। রমণী ফের কোকিয়ে ওঠে। অধর কামড়ে ব্যথাটুকু গিলে নেবার প্রয়াস চালাতেই হিমাংশু রায় মুখ এগোলেন বড্ড কাছে। চিরবিরিয়ে শুধালেন, যাকে পুরো দুনিয়া পায়ের তলায় পিষে ফেলতে চেয়েছে, তাকে মরণঘাট থেকে তুলে এনে বাঁচিয়েছি আমি। দীক্ষিত করেছি আমার ছায়ায়, বড় করেছি রাক্ষস হিসেবে, যার হৃদয়ে দয়ামায়া বলতে কিচ্ছু নেই। আছে কেবল রাগ, হিংসা, জেদ, দম্ভ আর প্রাচুর্যের অহংকার। এতে আমার বিন্দুমাত্র আফসোস কিংবা অনুশোচনা নেই। অধীর রায় নিজেও চেয়েছে এই জীবন, চেয়েছে নির্দয়দের রাজা হতে, চেয়েছে প্রচুর ঐশ্বর্য, ক্ষমতা, শক্তি। সে যা চেয়েছে দীর্ঘ 20টা বছর পর সে তার চেয়েও বেশি পেয়েছে। কঠিন হয়েছে সে, কঠিন হয়েছে তার হৃদয়। রূপান্তরিত হয়েছে এমন এক মানুষরূপী রাক্ষসে যে কিনা রোজ কারো না কারো রক্তে পানা ডোবালে শান্ত হয় না, যার কাছে কথার কোনো মূল্য নেই, আছে কেবল অস্ত্রের প্রলয়ঙ্কারী শব্দের মূল্য। আর তুই কিনা 2 দিনের একটা পুচকে মেয়ে হয়ে ওই নির্দয় রুশদিকিংয়ের গোটা জীবনের লাগাম হাতের মুঠোয় রাখার কথা বলিস। তুই আদৌ জানিস ও কতটা হিংস্র? একবার মেজাজ খিসলে তোর মতো 1000টা পুচকে মেয়েকে বাতাসের সাথে উড়িয়ে দিতে ন্যানো সেকেন্ডও ভাববে না ও। কণ্ঠনালী বরাবর চিনচিনে ব্যথা অনুভূত হচ্ছে মাহির। চাইলেও পারছে না মুখ খুলতে। কেবল ছলো ছলো চোখ জোড়া নিয়ে তাকিয়ে আছে দুর্বল মানবী।
পাষণ্ড হিমাংশু রায়ের মন গলল না তাতে। আচানক ঝটকা মেরে রমণীর চুলের গোছা ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালেন তিনি। বাড়ালেন কদমের দূরত্ব। হিসিয়ে আওড়ালেন, অধীর তোকে নিজ হাতে এ বাড়িতে এনেছে বলে তুই এখনো বেঁচে আছিস, নয়তো এতদিনে তোর মতো পুচকে মেয়েকে 2 আঙ্গুলের চাপায় পিঁপড়ার ন্যায় পিষে ফেলতাম আমি। বলেই শরীর ঘুরিয়ে পিছুপা হলেন হিমাংশু রায়। সঙ্গে তাল মেলালেন তার স্ত্রী। দুজনে একসঙ্গে খানিক এগোতেই হুট করে পেছন থেকে ভেসে আসে মাহির ভারী কণ্ঠ। নিজের দীক্ষায় অধীর রায়কে রাক্ষস বানালেন ঠিকই, তবে আপনি হয়তো ভুলে গেছেন, দিন শেষে সেও একটা রক্ত মাংসে গড়া মানুষ। তার হৃদয়টা যতই কংক্রিটের আস্তরণে ঢাকা থাকুক না কেন, একদিন না একদিন ওই কংক্রিটের দেয়ালে ভাঙন ধরবেই। সহসা পা দুটোয় রূপ টানলেন হিমাংশু রায়। ঠোঁটের কোণে ফোটালেন তির্যক বাঁকা হাসির রেশ। ঘাড় সম্পূর্ণ না ঘুরিয়েই প্রত্যুত্তর করলেন, দেখিস আবার, ওই দেয়ালে ভাঙন ধরাতে গিয়ে তোর মতো পুচকে মেয়ের জানটাই না বেরিয়ে যায়। দুর্বল রমণীর সুশ্রী মুখমণ্ডল জুড়ে আত্মবিশ্বাসের প্রবল ছাপ। কণ্ঠে নামল দৃঢ়তা। সময়ের বিবর্তন বড্ড খারাপ জমিদার মশাই, বলা যায় না কখন কি হয়। মুহূর্তেই ব্যঙ্গাত্মক কায়দায় হেসে উঠলেন হিমাংশু রায়। এক হাতে পরনের ধুতির একাংশ মুঠো ভর্তি করে শ্লেষাত্মক কণ্ঠে বলে ওঠেন, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল, বোকাচন্দ্র কোথাকার। আর দাঁড়ালেন না হিমাংশু রায়। এক প্রকার গটগটিয়ে প্রস্থান ঘটালেন নাচঘর হতে। মুহূর্তেই নীরবতার কাঁটাযুক্ত বাঁধনে আটকা পড়ল মাহি। দুর্বল হতে লাগল অন্তকোণের দ্বিপাক্ষিক দ্বন্দ্বে। অবচেতন মনে একবার উত্থাপিত হচ্ছে গতকাল রাতে মুগ্ধর বলা সামান্যতম স্বীকারোক্তি, আমিও যদি তোর মতো এমন অবস্থার সুযোগ নিয়ে বসি, তাহলে তোর বাপার আমার মধ্যে পার্থক্য কোথায় রইল। কথাগুলো যেন স্পষ্ট কর্ণকুহরে প্রতিধ্বনিত হচ্ছে মাহির। পরপর আবারও মনে পড়ল হিমাংশু রায়ের বলা প্রতিটা কথা। 2 কানে 2 ধরনের বাক্য প্রতিধ্বনিত হতেই আচানক কান দুটোয় হাত চেপে ধরে মাহি। কাঁপতে কাঁপতে বিড়বিড়িয়ে বলে, কোনটা সত্য? বীজ বলেছিল তার মায়ের মৃত্যুর সঙ্গে আমার আব্বু জড়িত। এর প্রতিশোধ নিতে তিনি আমায় তুলে এনেছেন। অথচ হিমাংশু রায় বলছেন বীজের উপরে মিথ্যে আরোপ বসেছিল তার মায়ের হত্যার। কিন্তু কে দিয়েছিল এই মিথ্যে আরোপ? তাছাড়া গতকাল রাতে তিনি কেন বলেছিলেন আমার সঙ্গে কোনো প্রকার জোর করলে তার আর আব্বুর মধ্যে পার্থক্য থাকবে না? কেন বললেন তিনি ওই কথাটা? আমার আব্বু ওনার আম্মুর সাথে? না না, কি ভাবছি আমি? না, আমার আব্বু কোনো ভুল করতে পারে না। আমার আব্বু কারোর ক্ষতি করতে পারে না। এখানে নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। আমার আব্বু সৎ একজন মানুষ। তিনি এসব। নিজের ভাবনায় নিমগ্ন মাহি। ক্রমেই ভারী হয়ে উঠছে তার শ্বাস প্রশ্বাস। কোমল তুলতুলে অধর দুটোর মাঝখানে সামান্য দূরত্ব টেনে টানছে অস্থির নিঃশ্বাস। তার অবচেতন মন ডুবে আছে অন্য চিন্তায়। মস্তিষ্কের প্রতিটা নিউরনে তখনও খেলছে হিমাংশু রায়ের বলা প্রতিটা কথা। মানবী অস্থির। অস্থিরতায় আনমনা দৃষ্টি গিয়ে স্থির হলো অদূরে। মুহূর্তে ঝাপসা চোখে দৃশ্যপটে ভেসে উঠল হিমাংশু রায়ের কথার প্রতিটা চিত্র। ওই যে একটা 6 বছরের নিষ্পাপ শিশু, কয়েকজন মানুষ মিলে তাকে বেধড়ক মারধর করে যাচ্ছে। ছোট্ট দেহটা আঘাতে কুঁকড়ে যাচ্ছে বারবার, তবুও থামছে না লোকগুলোর নিষ্ঠুরতা। কল্পনাতেই বাহ্যিকে আটকে ওঠে মাহি। বেভুলার মতো 2 হাতে ভর দিয়ে এগিয়ে এলো কয়েক হাত। আহত নিষ্পাপের অমন বেহাল দশা দেখে মমতাময়ীর বুকের ভেতরটা কেমন হু হু করে উঠল যেন। আহত শিশুটি কাঁদছে।
অশ্রুসিক্ত চোখে ছটফট করছে ভীষণ। তার ক্ষীণ কণ্ঠে বারবার একই আর্তনাদ, মা, মা, মা। ক্ষুদ্র শব্দ দুটো যেন মুহূর্তেই বিদীর্ণ করে দিল মাহির বুক। রমণী হাত উচালো, অদ্ভুত এক আপেক্ষিকতায় আহত কণ্ঠে শুধালো, মারবেন না, থামুন আপনারা। ওনার কষ্ট হচ্ছে, দেখুন, দেখুন, কাঁদছে উনি। মানবীর আহত ডাকে বোধহয় হেলদোল হলো না কল্পিত দৃশ্যে, বরং শিশুটির কাতর আহ্বান ক্রমশ মিলিয়ে যেতে লাগলো বাতাসে। মিলিয়ে যেতে লাগলো সবকটা অপরিচিত মুখ, অথচ মাহির কানে এখনও প্রতিধ্বনিত হচ্ছে ছোট্ট বাচ্চাটার মায়ের জন্য করা অসহায় সীমাহীন আকুতিগুলো। তখনই কানের উপর দুই হাত দিয়ে চেপে ধরে মাহি, কণ্ঠনালীর সর্বশক্তি দিয়ে চিৎকার দিয়ে বলে ওঠে, না, আর না, আর কাঁদবেন না। আমার সহ্য হচ্ছে না এসব, আমার কষ্ট হচ্ছে, বুক ফেটে যাচ্ছে আমার। আমি কার কথা শুনব, আমি কাকে বিশ্বাস করব? আমার আব্বু খারাপ, তা আমি বেঁচে থাকতে কোনোদিন বিশ্বাস করব না। অথচ বিষ্টের চোখ দুটো মিথ্যে বলছে না, তা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই আমার। তাহলে সত্যিটা কি? কাঁদতে কাঁদতে হেঁচকি তোলবার জোগাড় মাহির। খানিক বাদে কোনো মতে সামলালো নিজেকে। কান্নাগুলো কণ্ঠার নিকটে আটকে রেখে অশ্রুসিক্ত চোখ দুটো হাতের উল্টো পিঠে আলতো করে মুছল মাহি। হাঁটুতে ভর দিয়ে উঠে দাঁড়ালো পরক্ষণে। ভগ্ন হৃদয়ে পরিহাসের সুরে আনমনে ফের আওড়ালো, আন্দাজ করেছিলাম আপনার অতীত আপনাকে মনস্টার বানাতে দায়ী। তবে আপনার অতীত যে আমার পাথুরে মনটাকে দ্বিতীয়বার বিদীর্ণ করবার কৌশল চালাবে, তা কে জানতো বিষ্ট, কে জানতো? আমার যে এখন বড্ড আফসোস হচ্ছে, কেন জানলাম আপনার অতীতের একাংশ। তার উপর আবার কৌতূহলও জাগছে আপনাকে সম্পূর্ণরূপে জানার চেনার। আমি যে এখন বড্ড দোটানায় পড়লাম বিষ্ট। পরন্ত বিকেল। উদাসী চিত্তে অন্দরমহল পেরিয়ে জমিদার বাড়ির পেছনের জঙ্গলে পা রেখেছে মাহি। বেরিয়েছে হাঁটতে। অধিক কান্নার ফলে মাথা ধরেছে তার। একটু আধটু হাঁটতে পারলে যদি কিছুটা স্বস্তি মিলে বেচারির। এদিকটা বড্ড কোলাহল শূন্য, আশেপাশে কেউ নেই। ঘরের বারান্দায় দাঁড়িয়ে দেখেছে খানিকটা জঙ্গল পেরুলেই পদ্মবিল। রমণীর ব্যস্ত পদযুগল সেই পথে অগ্রসর। বড় বড় গাছ পেরিয়ে হাঁটছে এক মনে। ঠিক তখনই দূর থেকে ভেসে আসা মৃদু গোঙানির শব্দে হুট করেই থমকায় মাহি। থামায় তার পা দুটো। ভয়ার্ত আবহে প্রস্তরখণ্ডের ন্যায় স্থির হতেই কর্ণকুহরে ফের ভেসে এলো একই গোঙানির শব্দ। তড়িৎ ঘাড় বাঁকায় মাহি। সন্ধানী চোখে তাকায় এদিক ওদিক। আশেপাশে কেউ নেই। তাহলে আওয়াজ আসছে কোত্থেকে? শঙ্কিত রমণী দৃষ্টি শুরু করল এই পর্যায়ে, খাড়া করল কান। পা দুটো আলগোছে বাড়াতেই ফের বাতাসের তালে ভেসে এলো গোঙানির স্বর। অমনি স্বনিগ্ধ রমণীর সন্ধানী চোখ দুটো গিয়ে আষ্টে পড়ল অদূরের পরিত্যক্ত এক কুয়ার পানে। মুহূর্তেই কপাল গোছালো মাহি। আওয়াজটা কি কুয়ার কাছ থেকে ভেসে এলো? কিন্তু কুয়াটা যে পরিত্যক্ত। তার উপরে জমে আছে কত গাছগাছালির শেকড়। সন্দিষ্ট মাহি দাঁড়িয়ে রইল চুপচাপ। সময়ের কাঁটা একটুখানি গড়াতেই এবার স্পষ্ট কুয়ার কাছ থেকে ভেসে এলো গোঙানির স্বর। মাহি হতবম্ব। হতবুদ্ধির ন্যায় তখনই জোরালো পায়ে এগোলো কুয়ার সম্মুখে। ধীরে সুস্থে কুয়ার এক পাশ হতে অন্য পাশে নেত্র বোলাতেই ফের হতবাকতার সাগরে ডুবল মাহি। কুয়ার আশেপাশে কেউ নেই। তাহলে গোঙাচ্ছে কে? রমণীর অন্তঃকোণে হুট করেই ভয় এসে হানা দিল। মুচড়ে উঠল বুকটা। ভয় ডরে তড়িৎ পা চালিয়ে চলে যেতে চাইলে এবার পরিত্যক্ত কুয়ার ভেতর থেকে ভেসে এলো সেই গোঙানির শব্দ। অমনি জমে গেল মাহি, জমে গেল তার বুক। সে তৎক্ষণাৎ ঘাড় বাঁকায়।
শুষ্ক অধৈর্যরা সিক্ত জিভ ঠেলে খানিক ভিজিয়ে নিয়ে কাঁপা কাঁপা পা দুটো বাড়ালো কুয়ার বড্ড সন্নিকটে। কাঁপতে থাকা হাত দুটো দিয়ে কুয়ার উপর পড়ে থাকা পুরনো গাছগাছালির বাকল শেকড়গুলো ধীরলয়ে খানিক সরিয়ে দিতেই উন্মুক্ত হলো বেশ পুরনো কুয়াটি, যার তলায় নোংরা পানির উপস্থিতি। রমণী এবার কানের পিঠে হাত রাখল। কুয়ার উপর খানিকটা ঝুঁকে এসে ঘাড় বাঁকিয়ে শোনার চেষ্টা চালালো গোঙানির শব্দটা। ঠিক তখনই এক নারী কণ্ঠার মৃদু গোঙানির স্বর ভেসে এলো হাওয়ার তালে তালে। ভরকায় মাহি। আগ্রহে আরও কিছুটা ঝুঁকতে চাইলেই ভারসাম্য হারালো মানবী। পা দুটো হুট করেই ভরশূন্যের ন্যায় রূপ ধরল যেন। ক্ষুদ্র বদনখানি কুয়ার পানে ঝুঁকে পড়তে চাইলেই রমণী ভয়ে কুঁচকে নিল চোখ মুখ। তবে মুহূর্তব্যয়ী একজোড়া শক্তপোক্ত হাতের বলিষ্ঠ টানে শব্দদোষীর ক্ষুদ্র বদন রেহাই পেল পড়ে যাওয়া থেকে। রমণী মুখ কুঁচকায় তখনই। বলিষ্ঠ হাতের টানে তার পা দুটো ইতিমধ্যেই ঝুলছে শূন্যে। পেঁজা তুলোর ন্যায় ছোট্ট শরীরটা আটকে পড়েছে এক বলিষ্ঠ বাঁধনে। রমণী চোখ না খুলেও বেশ চিনল সম্মুখের মানুষটাকে। তার নাসারন্ধ্রে সরু ছিদ্রপথ দিয়ে ভক ভক করে প্রবেশ করছে এক কড়া পুরুষালী মাদকীয় পারফিউমের ঘ্রাণ। যে ঘ্রাণে বরাবরের ন্যায় বিমুগ্ধ মাহি, আজও তার ব্যতিক্রম নয়। রমণী ধীরলয়ে চোখ খুলল। মুহূর্তেই অস্থির নয়নজোড়া তার অজান্তেই স্বস্তি খুঁজে পেল সুদর্শনের দর্শনে। দৃষ্টিযুগল মুগ্ধর মুখ পানে খানিক ঘুরতেই সপ্তদশীর বুকটা কেমন হুহু করে উঠল যেন। মনে পড়ে গেল তখনকার বলা হিমাংশু রায়ের কথাগুলো। কে বলবে এই লোকটা, এই নির্দয় লোকটা তার শৈশবে এতটা যন্ত্রণা সহ্য করেছে। মাহির গভীর দৃষ্টি স্থির। তা দেখে সুদর্শন কেমন ভ্রু গোটালেন। চোয়ালের পেশি টান টান করে নিয়ে স্বভাবসুলভ খেকিয়ে বললেন, এদিকে কি করছিস? রমণী নিরুত্তর চেয়ে আছে এক দৃষ্টে। মুগ্ধের বলা কথাটার পরিপ্রেক্ষিতে উল্টো প্রসঙ্গ ঘোরায় সে। মুগ্ধকে একাকার সম হতবাকতায় ডুবিয়ে আচানক হাত উঠিয়ে আনল সুদর্শনের রুক্ষ গালের উপর। মুহূর্তেই কপালের ভাঁজ গাঢ় হলো মুগ্ধর। মেয়েটা কি করতে চাইছে? বাদামি অষ্টপুট নাড়িয়ে যুবক কটা কটুবাক্য আওড়াতে উদ্যত। এমন সময় রমণী কেমন অদ্ভুত শান্ত কণ্ঠে বলে ওঠে, লোকে জিজ্ঞেস করে অধীর রায়ের সঙ্গে একই ছাদের তলায় থাকার মতো অধিকার আমি কোথায় পেলাম? ভ্রুগোটায় মুগ্ধ। শক্ত মুখে গমগমে গলায় জিজ্ঞেস করল, প্রতি উত্তরে তুই কি বললি? সপ্তদশী মৃদু হাসল। যুবককে মন ভরে দেখতে দেখতে শুধালো, বললাম যে খোদ আমার নিজস্ব মালিকানায় বন্দি, তার সঙ্গে একই ছাদের তলায় থাকতে নতুন করে অধিকারের কি প্রয়োজন? সহসা বাঁকা হাসির রেশ টানল মুগ্ধ, ঝুঁকিয়ে আনল ঘাড়। তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েটাকে তাক করে স্নিগ্ধ গলায় বলল, আমার চড়ুই দেখছি বড় হয়ে গিয়েছে। রমণীর পেলক মুখখানায় প্রশান্তির ছাপ স্পষ্ট। তার চেয়েও বেশি স্পষ্ট তার কণ্ঠায়। আপনার চড়ুই নিজের মালিকানায় অধিকার খাটাতে শিখে গিয়েছে। মেয়েটার এরূপ বাক্য বিনিময়ে অভ্যন্তরে বেশ অবাক রূঢ় মানব। তবুও বাইরে থেকে ধরে রাখলেন নিজের চিরচেনা খোলস। রমণী অমন গভীর চোখে তাকে দেখছে বলে গমগমে গলায় শুধালো, কি দেখছি সেভাবে? আপনাকে। মাহির ছোট্ট উত্তর। তা শুনে কপাল গোছালো মুগ্ধ। চোখে মুখে খানিক দুষ্টুমির ছাপ ফুটিয়ে বলে উঠল, নতুন দেখছিস নাকি? মেয়ে আজ বড্ড সিরিয়াস। মাথাটা সামান্য কাত করে আওড়ালো, নতুনভাবে দেখছি। স্নিগ্ধতা বাড়ল মুগ্ধর। চোয়াল শক্ত করে প্রশ্ন ছুড়ল, তার কারণ? কথাটা শেষ হতেই মেয়েটা কেমন হুট করে অস্থির হয়ে উঠল যেন। হাঁসফাঁস করতে করতে আঙুল দেখিয়ে বলল,
আমি কি আপনাকে একটু জড়িয়ে ধরতে পারি বিস্ট? বেশি না, মাত্র একটুখানি। আকাশ থেকে টপকায় মুগ্ধ। কি বলবে তার উত্তর দেবার পূর্বেই ঝড়ের বেগে মেয়েটা কেমন আছড়ে পড়ল তার বুকে। নিজের ক্ষুদ্র বদনে সম্পূর্ণ শক্তি দিয়ে রুদ্মানবকে শক্ত করে জড়িয়ে ধরল সে, যেন ছেড়ে দিলে পালাবে লোকটা। মুগ্ধ হতবাক। তার হতবাক কণ্ঠ ফুঁড়ে অস্ফুটে বেরুল, মাহি।